আসসালামু আলাইকুম। একটি কথা বলেই শুরু করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে একটি কথা বলতে চাই। আপনি আপনার দলের নেতাদের ঠিক করে কিছু কিছু রাঘববোয়াল নেতা আপনার দলে ঘাপটি মেরে আছে। এই ফজলুর রহমানের মতো নেতা এদেরকে ছাঁটাই করেন। আপনার দলের ভাবমূর্তি নষ্ট করছে এনারা। তা না হলে আপনি ঝরে যাবেন। আপনার দল সামনে এগোতে পারবে না। ছোট মানুষ হিসাবে এই কথাটা বললাম। দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দেখুন, ফজলুর রহমানের মোবাইলে হাসিনার কল, অবাক করা ঘটনা। টপ অব দি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান কে নিয়ে এই ফজলুর রহমানের একটি অভিযোগ খণ্ডিত করতে চাই। তিনি বলেছেন যা কিছু ঘটিয়েছেন কালো শক্তি, জামাত ইসলাম এবং শিবির। তিনি অস্বীকার করছেন। এখন বলছেন তিনি আসলে এই ধরনের কথা বলেননি। যে সত্য কি আসলে ফজলুর রহমান এই মন্তব্যটি করেছেন, আজকে তিনি অস্বীকার যাচ্ছেন। আপনারা তো সবাই সেই ভিডিওটি দেখছেন। কারো রাজনৈতিক নেতারা প্রতিনিয়ত দ্বিচারিতা করেন, তারা কথা বলেন, আবার গণমাধ্যমের ওপর চাপিয়ে দেন, বলেন যে না আমি এই ধরনের কথা বলিনি। আসলে কি বলেননি বা কি বলেছে, যদি না বলে থাকেন আপনি কি বলেন নাই আমরা দেখতে পাচ্ছি। তিনি ভিডিওতে একই কথা বলছেন, শুধু তাই নয়, এরপরে একটি ব্যাখ্যাও তিনি দিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে নিয়ে নানা ধরনের মতামত আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এই ঘটনায় ফেসবুকে একজন ব্যক্তি লেখেন যে গণ অভ্যুত্থানের পর থেকে ফজলুর রহমান নানা ধরনের মন্তব্য করছেন। যখন বাংলাদেশে বসে কেউ কথা বলতে পারছে না, ঠিক তখন ফজলুর রহমান আওয়ামী লীগের পক্ষে দুর্দান্ত উচ্চারণ করে যাচ্ছে দাপটের সঙ্গে, কেউ তাকে থামাইবার নেই। তো এই রকম পরিস্থিতিতে তিনি 5 আগস্ট ঘটিয়েছেন কালো শক্তি, জামাত ইসলাম এবং শিবির এই কথা বলে গণ অভ্যুত্থানের অংশকারীকে তাদের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে, আওয়ামী লীগের পক্ষে গিয়েছে। কারণ আওয়ামী লীগ 1 বছর ধরে এই বয়ানে জড়িয়ে দিতে চেষ্টা করেছিল যে গণ অভ্যুত্থান আসলে জনগণ করেনি, বা এটি গণ অভ্যুত্থান নয়, এটি একটি দাঙ্গা, এটি ঘটিয়েছে জামাত এবং শিবির। সেই কথাই বলেছেন। তো দেখুন যে এরপর হঠাৎ করে ফজলুর রহমানের মোবাইলে কল আসতে পারে পলাতক শেখ হাসিনা। এরপর তিনি বলতে পারেন আমি একসময় ছাত্রলীগের সভাপতি ছিলাম, কিন্তু আমাকে আপনি কিছু দেননি। অনেক অনেক সুযোগ সুবিধা আমি চেয়েছিলাম, তা পাইনি, যে কারণে আমি আসলে শিবিরের পরিবর্তন করে বিএনপিতে যোগ দিয়েছে। এখন আপনার এই দুঃসময় আমি জীবনের ঝুঁকি নিয়ে কথা বলছি। অবশেষে আপনি আমাকে ফোন দিলেন। 16 বছর তো আপনি আমাকে ফোন দিলেন না। যদি বলেন আচ্ছা তুমি অনেক ভালো কাজ করছো, তোমার প্রতি আমি সন্তুষ্ট, পূর্বে সন্তুষ্ট নিয়ে তোমাকে বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি করে দিলাম, তুমি বাংলাদেশের আওয়ামী লীগের কার্যক্রম চালিয়ে যাও। আওয়ামী লীগের পক্ষ থেকে এই ধরনের কথা শোনার পরে তিনি কি করতে পারেন? শেখ হাসিনার পক্ষ থেকে দায়িত্ব ফজলুর রহমানের হাতে। এখন এটা শোনার পরে তার ফোনটি পড়ে যায়। হ্যালো ভাই ব্রাদার, এই ধরনের অনেক অনেক রহস্যময় কথা, অনেক ইঙ্গিত বা মন্তব্য এখন ফেসবুকে ছড়িয়ে পড়ছে। কিন্তু রাজনৈতিক ইতিহাস আমাদের খানিকটা জানার প্রয়োজন ভাই। আসলে তার রাজনৈতিক ইতিহাস তো আমরা সবাই জানি যে তিনি বাংলাদেশের ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হওয়ার 4টি খানিক কথা নয়, আর একটি ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠনে অনেক শক্তিশালী বাংলাদেশ, এই ছাত্র সংগঠনের সভাপতি হওয়ার পর সম্পূর্ণ ভিন্ন আরেকটি রাজনৈতিক দল তিনি যুক্ত হলেন, মানে বিএনপিতে এলেন। আরেকজন আছেন যিনি এই ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, পরে সুযোগ সুবিধা না পেয়ে অনেকেই বলে থাকেন, এটি আমার কথা নয়, বিএনপিতে এসেছেন। তিনি হচ্ছেন হাবিবুর রহমান হাবিব। বিএনপিতে আছেন ক্ষণিকের মতন সংগঠনের সর্বোচ্চ পদে গিয়ে। এর রহস্য কি? অবশ্যই না পাওয়ার হিসাব নিকাশ আছে। এখন আমরা দেখে নিতে চাই যে হাবিবুর রহমান হাবিব রাজনৈতিক কেরিয়ারে এই সাফল্য যুক্ত করেছেন। চলুন, এই ধরনের একটি তথ্য আমার কাছে আছে, আমরা দেখতে চাই। আমরা এই তথ্যটি নিয়েছি। দেখুন, তিনি 1986 সালে কিশোরগঞ্জ বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেন, বিজয়ী হয়েছেন, মানে হোসেন মোহাম্মদ ইরশাদের আমলে। 2টি নির্বাচন ছিলেন। 86-তে তিনি অংশগ্রহণ করে তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে এমপি হয়েছিলেন। 91-তে তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে অংশগ্রহণ করে 40,000 ভোট পেয়েছিলেন, পরাজিত হয়েছেন। 2001 সালে জনতা লীগের অংশ নেন। তিনি 63,556 ভোট পেয়েছিলেন, জনতা লীগে করতেন। এটি বঙ্গবন্ধু কাদের সিদ্দিকীর রাজনৈতিক দল। কৃষক লীগ, শ্রমিক জনতা সাধারণ সম্পাদক ছিলেন ফজলুর রহমান, জিততে পারেননি। 96 সালে তিনি স্বতন্ত্র নির্বাচন করেও জিততে পারেননি। এটি বিএনপি নির্বাচন করেও জিততে পারেননি। এই নির্বাচনের মেয়াদ মানে নির্বাচনকালীন সরকারের মেয়াদ খুব অল্প সময়ের জন্য ছিল, মাত্র 3 থেকে 4 মাসের জন্য। ওই সংসদে আসলে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস হয়। আপনারা সবাই জানেন 96 নির্বাচনে জামাত সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেননি। এরপর 2008 সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে প্রতিদ্বন্দ্বী করে 92,000 ভোট পান, কিন্তু পরাজিত হন।
2004 সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে প্রতিদ্বন্দ্বী করে 92,000 ভোট পান, কিন্তু পরাজিত হন। 2008 সালে বিএনপির পক্ষ থেকে আবারও নির্বাচন করেন। তিনি ভোট পান 8 থেকে 9,000 ভোট। এটাকে কিন্তু রাতের ভোট বলা হয়। নেত্রী শেখ হাসিনাই হচ্ছে ফজলুর রহমানের রাজনৈতিক ইতিহাস। আপনারা দেখে নিলেন তিনি কেন হঠাৎ করে এই ধরনের কথা বলছেন। এই ধরনের কথা বলার রহস্য কি? 5ই আগস্টের পর থেকে তিনি নানা ধরনের বাজে মন্তব্য করে আসছে জামাত ইসলামকে, ছাত্র শিবিরকে নিয়ে। এই 16 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছেন। নিঃসন্দেহে এটা স্বীকার করতেই হবে। কিন্তু এই 5 আগস্টের পর হাসিনা পতন হওয়ার পর থেকেই তিনি এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে আসছে। সরকারের পতন হওয়ার পর তিনি কেন মন খারাপ করলেন? এই প্রশ্নটি তো অনেকেই করতে পারে যে তার মন খারাপের কারণ কি। দেখুন, আজকে তিনি আবার অনেক ধরনের মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে আমি মদের শিকার হয়েছি, আমার জন্য সবাই দোয়া করবেন। মদের শিকার দাবি করছেন, দোয়া চাইলেন ফজলুর রহমান। আপনারা জানেন যে ফজলুর রহমানের বাসার সামনে কিছু সংখ্যার ছাত্র অবস্থান করছেন গতকাল রাত থেকে। গতকাল রাত জেগে ফজলুর রহমানের বাসা পাহারা দিয়েছেন। আজকে তারা সেখানে অবস্থান করছেন। তারা দ্রুত সময়ের মধ্যে ফজলুর রহমানের গ্রেপ্তার চাইছেন। সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন। ফজলুর রহমান আসলে কি মদের আক্রান্ত হয়েছে এই প্রশ্ন, অথবা তিনি যে মন্তব্য করেছেন যে তিনি বিএনপির পক্ষ থেকে তাকে একটি শোকজ করা হয়েছে, তিনি জবাব দেবেন না বলে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। আজকে তিনি সাংবাদিকদের বলছেন যা কিছু বলতে হয় আমি আমার দলকে বলবো, কোনো ব্যক্তি বা কোনো মিডিয়াকে বলবো না। তো ফজলুর রহমানের শোকজ এর জবাব এখনো বিএনপি পায়নি। 24 ঘন্টা থেকে বাড়িয়ে 48 ঘন্টা করা হয়েছে। ফজলুর রহমানকে বিএনপি আরো 24 ঘন্টা সময় বাড়িয়ে দিয়েছে। এই সময়ের মধ্যে যদি তিনি কোনো উত্তর না দেন তাহলে হয়তো ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার বিএনপির দপ্তর সূত্রে তথ্য নিশ্চিত করা হয়েছে, গতকালকে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, সেটি পেরিয়ে গেছে। এখন লিখিতভাবে এই সময়টি দিতে হবে এবং 7 দিন সময় চেয়েছেন, কিন্তু দল তাকে 24 ঘন্টা সময় দিয়েছেন। জবাব যদি না দেন তাহলে বিএনপি নতুন করে সিদ্ধান্ত নেবে বলে আমরা জানতে পেরেছি। এই ধরনের ঘটনা পরিপ্রেক্ষিতে কি ঘটতে পারে বা কি হতে পারে? গতকালকে মামলা করতে চেয়েছিল, কিন্তু আমরা আজকে পর্যন্ত মামলার খবর পাইনি। অন্যদিকে বিএনপি যেহেতু 24 ঘন্টা সময় দিয়েছে, আরো 24 ঘন্টা বাড়িয়ে দিয়েছে, সুতরাং আমরা এই 24 ঘন্টা অপেক্ষা করতে পারি। হয়তো জানতে পারবো যে বিএনপির পক্ষ থেকে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি উদ্ভব বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছেন, কিন্তু বলা হয়েছে কি হতে পারে। ফজলুর রহমান ইতিমধ্যে বলেছেন তিনি এইসব কথা বলেননি, কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি মিডিয়াতে, অনেকগুলো মিডিয়াতে তিনি একই ধরনের কথা বলছেন। বারবার বলছেন যে 5ই আগস্টে আসলে যা কিছু ঘটিয়েছে জামাত শিবির এবং হাসনাত আব্দুল্লাহ, সাজিদ আলম এরা অভিনয় করে গেছে। তো যাই হোক, বিএনপি কি সিদ্ধান্ত নেয় সেই দিকে তাকিয়ে আছে সবাই। এরপরে তারা ফৌজদারি মামলা করবে এই বিএনপির নেতার বিরুদ্ধে। আসলে প্রকৃত বিএনপি হতে পারেননি তিনি, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করতে পারেননি তিনি আসলে বিএনপির ভিতরে ঘাপটি বেঁধে থাকা আওয়ামী লীগের একজন এজেন্ট। একমাত্র মতামত দিচ্ছেন বিএনপির নেতৃমূলের নেতা কর্মীরা। দেখা যাক শেষ পর্যন্ত ফজলুর রহমানকে ঘিরে কি ঘটে, অপেক্ষা করতে হবে। চিন্তা করবেন না, দেখা যাক। এটা কিন্তু সত্য হতে পারে। এটা তথ্য দিয়েছে সাংবাদিক মাসুদ কামালের। বিভিন্ন মন্তব্য বিভিন্ন সময় আওয়ামী লীগের পক্ষে যায়। তিনি বলেছেন এখন ফজলুর রহমানের ধারাবাহিকভাবে আওয়ামী লীগের এই দুঃসময়ে কথা বলার কারণে তার কাছ থেকে যদি শেখ হাসিনার ফোন কল আসে তাহলে নিশ্চয় সেটা অস্বাভাবিক কোনো ঘটনা হবে না। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।